আজ প্রায় মাসখানেক ধরে কাজে মন বসছে না অরিত্রর। সর্বদা মনে হচ্ছে কেউ যেন ছায়ার মতো ওর সাথে সাথে ঘুরছে। অফিসে, বাড়িতে, রেস্তোরাঁয় কোথাও যেন একটা অদৃশ্য উপস্থিতি অরিত্র সর্বদা বুঝতে পারছে। ব্যাপারটা শুরু হয় একদিন অফিস থেকে। অসুস্থতার কারণে ডেডলাইন মেনটেন করার জন্য অরিত্র সেদিন অফিসে একাই থেকে গেছে। নিচে গেটকিপার একা। হঠাৎ অরিত্র খেয়াল করে যে ওর যে ফাইলটা দরকার ছিল সেটা ওর বর্তমান অ্যাসিস্ট্যান্ট প্রতীকের কাছে থেকে গেছে। কি করা যায় এখন? প্রতীকও ফোন করেও, কিন্তু ওর ফোন সুইচ অফ। রাগ উঠল ওর খুব। কি করবে এখন? এমন সময় হঠাৎ ওর মনে হলো কেউ যেন ফাইলটা ওর টেবিলে একটা কোণায় রেখে গেল। ও ভাবলো হয়তো প্রতীকের মনে পড়তে গেটকিপারকে দিয়ে ফাইলটা পাঠিয়ে দিয়েছে। পিছনে করে দেখলো কেউ নেই। অত মাথা ঘামালো না। কাজ ছেড়ে অফিস বন্ধ করে গেটকিপারকে চাবি দিয়ে ওকে থ্যাংক ইউ বলল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বসেছে, এমন সময় প্রতীকের ফোন। স্যার ফোন করেছিলেন? আপনার মিস কল দেখলাম আমার ফোনে। আসলে ব্যাটারি লো হয়ে গেছিল, তাই ফোনটা সুইচ অফ করে দিয়েছিলাম। কোনো প্রবলেম স্যার? অরিত্র বলল, সঠিক সময় ফাইলটা পাঠিয়ে খুব উপকার করেছে প্রতীক, তাই আর কোনো প্রবলেম নেই। এই কথা শুনে অবাক হয়ে যায় প্রতীক। সে বলে, স্যার কোন ফাইলের কথা বলছেন? নতুন ক্লায়েন্টের ফাইলটা? ওটা তো আমার কাছেই আছে স্যার, আমি তো কাউকে পাঠাইনি ফাইল। অবাক হয়ে যায় অরিত্র। তবে অফিসে এসে কেউ কে ফাইল দিয়ে গেল, আর ওই একই ফাইল প্রতীকের কাছে কিভাবে থাকতে পারে? যাই হোক, বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামায় না অরিত্র, কারণ ওর কাজটি গুরুত্বপূর্ণ ছিল আর সেটা হয়ে গেছে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। কদিন ধরেই অরিত্র কাজ যেন আপনা থেকেই হয়ে যাচ্ছে। কাজের সূত্রে একটা ফ্ল্যাটে একাই থাকে ও। রান্না করা ও ঘর পরিষ্কারের জন্য একজন মাসি আসেন রোজ সকালে, আর তার কাজের নমুনা বলাই বাহুল্য। কোনো রকমের কাজ সেরে উনি বাড়ি ফিরতেই ব্যস্ত থাকেন। তবে অরিত্র সমস্ত কাজ এত পরিপাটিভাবে কে করে দিচ্ছে? সর্বক্ষণ ওর ফ্ল্যাট গোছানো, যেটা একটা ব্যাচেলার মানুষের বাড়িতে পাওয়া অসম্ভব। প্রথম ও ভেবেছিল ওর কাজের মাসিরই হয়তো সুমতি হয়েছে, কিন্তু না, এই কাজগুলো ধরন অন্য একজনের স্মৃতি জাগাচ্ছে অরিত্রর মনে। বেলা, ওর রুমমেট, যার সাথে ও প্রায় সংসার করবে বলে ঠিক করেই নিয়েছিল। দুজনে একসঙ্গে একই ফ্ল্যাটে থাকতো, একই অফিসে কাজ করতো। সেই সূত্রে এই শহরে এসে বেলা কোথাও থাকার জায়গা খুঁজে পায়নি। অরিত্র তখন ওকে স্থান দিয়েছিল। একসঙ্গে থাকতে থাকতে দুজনের মধ্যে গড়ে উঠেছিল এক গভীর সম্পর্ক। তাই ওদের সম্পর্কের পরিণতিটা ওরা সংসার দিয়েই শেষ করবে বলে ভেবেছিল। কিন্তু সেবার ছুটিতে বাড়ি গিয়ে বেলা আর ফিরে আসেনি। তার কারণ, বেলার বাড়ির লোক স্বজাতি না হওয়ায় অরিত্রকে নাকি মেনে নেবে না, এবং বেলার অজান্তে বিয়ের সমস্ত আয়োজন ওরা সেরে রেখেছিল। অপেক্ষা ছিল শুধুমাত্র বেলার গ্রামে পৌঁছানোর। বেলা সর্বক্ষণই অরিত্র সমস্ত কাজ গুছিয়ে রাখত। ছুটিতে গ্রামে যাওয়ার আগেও সেই নিয়মের কোনো হেরফের বেলা করেনি। অফিসেও ওকে সাহায্য করত বেলা, অ্যাজ আ পিএ। কিন্তু গ্রামে যাওয়ার পর হঠাৎ করেই সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায় ওদের। বেলার ফোন, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে যায়। কোনো রকম যোগাযোগ থাকে না কারোর সাথে। অফিসের ঠিকানা হিসাবে গ্রামের একটা ঠিকানা ছিল বটে, কিন্তু সেখানে খোঁজ করতে বেলার বাড়ির লোক জানায় বেলার অন্যত্র বিয়ে হয়ে গেছে, ওকে যেন আর বিরক্ত না করা হয়।
প্রচণ্ড অপমানে আর কোনো সংযোগ স্থাপনের চেষ্টা করেনি অরিত্র। বেলার জায়গায় অফিসে প্রতীকের আগমন। কিন্তু শেষ 3 মাস বেলার প্রতি অজস্র ঘৃণা নিয়ে বেঁচে আছে অরিত্র। কিন্তু বিগত কয়েকদিন ধরে ওর বারবার মনে হচ্ছে কেউ যেন ওকে অদৃশ্যভাবে সাহায্য করছে, যেন অদৃশ্য কোনো হাত সর্বদা ওর কাজের জিনিসগুলো ওর কাছে এগিয়ে দিচ্ছে। না চাইতেই সবকিছু হাতের কাছে মজুদ, ঠিক বেলা যেমন করত। বড্ড মায়ায় বেঁধেছিল মেয়েটা অরিত্রকে। আজ বারে বারে ওর কথাই মনে হচ্ছে। একদিন রাতে বেশ দেরি হলো অরিত্র বাড়ি আসতে। ফ্ল্যাটের দরজা খুলতেই মিষ্টি সুবাস পেল ঘরে। কোনো আতর বা ফুলের গন্ধ নয়, এটা একটা তেলের গন্ধ, যেটা বেলার গ্রামে তৈরি হয়। প্রতি রাতে ওই তেল চুলে লাগিয়ে ঘুমোতো মেয়েটা। কিন্তু আজ এতদিন পরে ওই তেলের গন্ধ ফ্ল্যাটে কেন? কারণ বেলার বিয়ের কথা শুনে রাগে অভিমানে বেলার সমস্ত ব্যবহার্য জিনিস স্মৃতি দূর করেছে ও নিজের ফ্ল্যাট থেকে। তবে বেলা কি ফিরে এসেছে? কিন্তু তা সম্ভব কিভাবে? ফ্ল্যাটের লক খারাপ হওয়ার জন্য 2 সপ্তাহ আগেই তো সেটা পরিবর্তন করেছে। তার চাবি তো বেলার কাছে নেই। এই সমস্ত ভাবতে ভাবতে সেদিন খুব তাড়াতাড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে হঠাৎ অরিত্রর মনে হলো ব্যালকনির ওদিক থেকে চাপা গলায় কেউ যেন কাঁদছে। হঠাৎ এমন একটা আওয়াজ, অধীর হয়ে উঠল অরিত্র। ওর মনে একটা আশার উদ্রেক হয়। মনে হয় বেলা হয়তো ফিরে এসেছে। উঠে যায় সেই কান্নাকে লক্ষ্য করে, গিয়ে পৌঁছায় ডাইনিং প্লেসে। সেখান থেকে ব্যালকনিটা সরাসরি দেখা যায়। কাঁচের দরজার ওপরে মনে হলো কেউ যেন সত্যি দাঁড়িয়ে আছে। কান্নার আওয়াজটাও ওদিক থেকেই আসছে। উদ্ভ্রান্তের মতন আশায় ছোটে অরিত্র। কিন্তু দরজা খুলে দেখে কোথাও কিচ্ছু নেই। সম্পূর্ণ ফাঁকা সেই ব্যালকনি। তবে ও কি কিছু ভুল দেখলো? কানেও ভুল শুনলো? ও তো ঘুমের ঘোরে নেই, সম্পূর্ণ সচেতন অবস্থায় আছে ও। এ কি দেখছে? কি হচ্ছে ওর সাথে? অরিত্র বুঝতে পারে কোথাও কোনো মিসিং লিঙ্ক আছে। বেলার কিছু তো হয়েছে, এর একটা বিহিত হওয়া দরকার। তাই পরের দিনই অফিসে দেওয়া বেলার ঠিকানা নিয়ে হাজির হয় বেলার গ্রামে। বেলার বাড়িতেও সরাসরি না গিয়ে খোঁজ করে আশেপাশে দোকান, বাজার, প্রতিবেশী, এইসব জায়গায়। বিভিন্ন লোকের কাছ থেকে ও যা জানতে পারে তার সারাংশ হলো, বেলা বাড়ি ফেরার আগেই ওর বাড়ির লোক ওর বিয়ের সমস্ত ব্যবস্থা করে রেখেছিল। বেলা জানতে পেরে তীব্র প্রতিবাদ করলে ওকে ঘরে আটকে রেখে দেওয়া হয়। কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে দেওয়া হয় না। ও যাতে পালাতে না পারে তার জন্য পাহারা এবং আরও যা যা ব্যবস্থা করতে হয় সবটাই করেছিল ওর বাড়ির লোক। শেষে এক প্রকার জোর করেই বিয়ে দেওয়া হয় বেলার। বিয়ের দিন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, বাড়ির পাশের স্টেশনে চলন্ত এক্সপ্রেসের সামনে ঝাঁপ দেয় বেলা। ধোঁয়াশা নেমে আসে অরিত্রর চোখে। না বুঝে, রাগে, অভিমানে বেলাকে কত ছোট ভেবেছিল ও। ভেবেছিল বোধহয় সংসার করা খুব শখ ছিল, তাই স্বামী সংসার নিয়ে বেশ খুশিতেই আছে ও। কিন্তু ওর জীবনের এই মর্মান্তিক পরিণতি ও কখনো ভেবেই উঠতে পারেনি। অরিত্র বুঝতে পারে যতদিন বেলা আর ও একসাথে ছিল, মায়াতে বাঁধা পড়েছিল দুজনে। আসলে মায়া কাটানো বড্ড মুশকিল। তাই হয়তো সে অমোঘ মায়ার টানেই আবার সে ফিরে এসেছে অরিত্রর কাছে। আসলে সংসারের মায়া কাটানো হয়তো সবার পক্ষে সহজ হয় না। তো এই ছিল আজকের ঘটনা।
কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে অবশ্যই নির্দ্বিধায় আমাদেরকে কমেন্ট করো। আর খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড, নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে ফিরছি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আতঙ্ককে সঙ্গে রেখো। আজ চলি, টাটা।